জামাত ইসলামের কিছু জরুরি সিদ্ধান্ত জরুরি বৈঠক করে আমিরের জামাত অসুস্থ, হসপিটালে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার অনুপস্থিতিতেই জামাত ইসলামী দফায় দফায় বৈঠক করছে। খুবই জরুরি আলাপ। জামাত দেখছে রাজনীতি এভাবে চলতে পারে না, সব কিছু উলাট পালাট করে ফেলতে হবে। দেশ ভুল পথে যাচ্ছে। যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে ওটা মানা যাবে না, ওটা সংশোধন করতে হবে মাস্ট। জামাত দেখছে, বলছে এই যে নির্বাচনের আয়োজন, ফেব্রুয়ারিতে নির্বাচন, ডিসেম্বরের তফসিল, সব ভাওতাবাজি, পাতানো নির্বাচনের খেলা, একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। জামাত দেখছে এভাবে চলে না। অতএব কি করতে হবে? ঘটনা ঘুরিয়ে দিতে হবে। স্পষ্টতই জামাত ইসলামী রাজপথে সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশে, জাতীয় সমাবেশে যে দাবি করেছিল ওই দাবি মানতে হবে, ওইগুলোই করতে হবে, এর কোনো বিকল্প নেই। ওই 7 দফা দাবি সামনে আনতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনায় যে দাবি উত্থাপন করেছিল ওগুলোই চূড়ান্ত সমাধান। এই যে কথিত ঘোষণাপত্র, ফেব্রুয়ারিতে নির্বাচন, চিঠি, অমুক তমুক, সব ভুয়া, এগুলো চলবে না। সবকিছু পাল্টে দিতে চায় জামাত। তা জামাতের হিসাব ক্লিয়ার। আই রিপিট, জামাত ইসলামী জরুরি ভিত্তিতে বৈঠক করেছে, পর্যালোচনা করেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে, দফায় দফায় বৈঠক করেছে, প্রেস রিলিজ ছাড়াও বৈঠক করেছে, প্রেস রিলিজ দিয়েও বৈঠক করেছে। তো দর্শক, জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এর মানে যে জুলাই ঘোষণাপত্র আপনারা দেখেছেন এটা চলবে না, সংশোধন করতে হবে। এর মানে কি ওটা কি সাইন করবে জামাত? তাহলে রাজনীতিতে তো নতুন খেলা শুরু হয়ে গেছে। জামাত সাইন করবে না। এই যে জুলাই ঘোষণাপত্র, ওটার কোনো চারানা দাম আমি দেখি না, কারণ জামাত সাইন করবে না। জামাত সাইন না করলে কি শুধু জামাত একা সাইন করবে না, না অনেকেই সাইন করবে না। আবার বিএনপি এই জায়গায় সংশোধন করতে চাইবে না, কারণ তাদের মনের খায়েশ পূরণ হয়েছে। তারা সিস্টেম করে ইউনূসের ঘাড়ে বন্দুক রেখে একদম তারা যেটা চেয়েছে সেটা হয়েছে, মূলা ঝুলিয়ে দিতে পেরেছে। পরবর্তী পার্লামেন্ট করবে, পার্লামেন্টে বিল উত্থাপন করবে, তারপরে বলবো যে পাশ হয় নাই, জুলাই ঘোষণাপত্র বলতে কিছু নাই বাংলাদেশে। আর যদি বাই চান্স কিছু করাও লাগে তা তো আছেই, বিএনপিটাই আছে, ইসলামপন্থীদের স্টেক এখানে শূন্য। তো দর্শক, একদম স্পষ্ট কথা যে এদেশের ইসলামপন্থীদের রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছে। আর ইসলামপন্থীরা বাংলাদেশের এখন বড় শক্তি, এমনকি তারা ঐক্যবদ্ধ হলে ক্ষমতা আসার সম্ভাবনা। এদেশের জনগণ এখন ইসলামপন্থীদের উপর আস্থা রাখে। অতএব তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো রাজনীতি চলবে না। তাদেরকে এভাবে মাইনাস করে দেওয়া হবে, এটা হবে না, ক্লিয়ার কথা। অতএব নির্বাচন, এই কথাটার নাম উচ্চারণ করলেই আমরা খেপে যাব। কিসের নির্বাচন? আরে ভাই, জুলাই ঘোষণাপত্রই তো হয়নি, এটা কি মানি নাকি আমরা? ওটা কে মানে বলেন তো? বিএনপি ছাড়া আর কে মানে? কে সাইন করবে? করেন না সাইন, দেখি কে কে সাইন করে। আর আপনি এই ঘোষণাপত্রের উপর ভিত্তি করে নির্বাচন করবেন? পুলিশের কি অবস্থা? চাঁদাবাজি ঠেকাতে পারে না। সাংবাদিক রিপোর্ট করলে চাঁদাবাজি তাকে থেতলে দেয়, তাকে হত্যা করে, গুলি করে হত্যা করে, পাথর দিয়ে, ইট দিয়ে পিটিয়ে, ইট দিয়ে আঘাত করে পা থেতলে দেয়, শরীর থেতলে দেয়। আর আপনি আসছেন নির্বাচন মারাইতে। এত সোজা নির্বাচন? হিসাবে স্পষ্ট যে বাংলাদেশে কোনো 2 নম্বরই আর চলবে না। তো অমুক দলের কথায় সব হবে, তারা ক্ষমতা আসছে, তাদেরকে ক্ষমতা দিয়ে সেফ এক্সিট নিব। আপনার সেফ এক্সিট জনগণ ছুটেই দেবে, নির্বাচন হতে দেবেন। আপনি কি করবেন বলেন? আপনি একতরফা নির্বাচন করবেন? এটা বাংলাদেশে আদৌ সম্ভব? সম্ভব? আপনাদের কপালে আছে জরুরি অবস্থা। বিএনপির গ্লাটনি, মানে সব নিজেরা খেতে চায়, এই স্বভাব ওদের কপালে জরুরি অবস্থা আনবে। আর জরুরি অবস্থা যদি জারি হয় তখন দেখবেন বিএনপির কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের নেতারা পিটানি খাবে। চাঁদাবাজির অভিযোগ এদেরকে ধরবে পুলিশ।
তো বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে আপনি কল্পনাও করতে পারেন না। নির্বাচন হবে, একটা দল ক্ষমতা আসবে, অসম্ভব। এইসব ধান্দাবাজির কোনো নির্বাচন হবেই না। তাই বাড়াবাড়ি যারা করবে তাদের কপালে বিপদ আছে। আর জনগণের কথা হচ্ছে আরেকটা বিপ্লব। সাদিক কাইম বলেছে যে আরেকটা বিপ্লবের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। জুলাই ঘোষণাপত্র একটি নির্দিষ্ট দলের চিন্তা চেতনা প্রকাশ পেয়েছে বলে গুঞ্জন উঠেছে। এটা মন্তব্য করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জাতি জুলাই বিপ্লবের অপেক্ষায় ছিল। ঘোষণাপত্রের দেশের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান হিসেবে লিপিবদ্ধ থাকবে। তবে শত শত মানুষের রক্ত জীবন যদি ব্যর্থ হয় তাহলে আরেকটি ফেসিবাদের জন্ম হতে পারে। পিলখানার ঘটনা নাই, বিচারিক হত্যাকাণ্ডের ঘটনা নাই, সাপ্পার ঘটনা নাই, স্পষ্ট উল্লেখ করেছেন যে এটা যোগ করতে হবে, এভাবে চলবে না। আবার বিএনপি নেতার টকশোতে যখন এগুলো নিয়ে প্রশ্নের সম্মুখীন হয় মিন করে। বোঝা যায় যে রাজনীতিতে কোন বাটপারি চলছে। আর জামাত এবারে স্মার্ট। জামাত ইতিহাসে অনেক ভুল করেছে, 47-71 ভুল আছে। এমনকি 111-এর সময় জামাতের সিদ্ধান্ত ওয়াইজ ছিল না। এই জায়গায় জামাত এবার রিয়েলাইজ করতে পেরেছে যে উল্টাপাল্টা কিছু করা যাবে না। রাজনীতি এত সহজ নয়, আঙ্গুল বাঁকা করতে হবে, ঘাড় বাঁকা করতে হবে। জামাত এবার ঘাড় বাঁকা করেছে, পাল্টে দিতে চায় রাজনীতির হিসাব, এটা মানে না। দর্শক, বিকাল 3টে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে একটা আলোচনা সভায় কথা বলেছেন, দ্যাটস ডিফারেন্ট। এখানে জামাত ইসলামীর আরেকটা প্রেস রিলিজ, জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক। এই নির্বাহী পরিষদ কিন্তু দফায় দফায় বৈঠক করছে। কিছু কিছু বৈঠকের কথা প্রেস রিলিজে আসে না, কিন্তু বৈঠক হচ্ছে। আরেকটা বৈঠকে সংগঠন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়, সেটা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যেহেতু আমিরে জামাত হসপিটালে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি বিস্তারিত আলোচনা করা হয়। এখানে ঘোষণাটা ক্লিয়ার, রাজনীতির গতি প্রকৃতি আগামী দিনের ক্লিয়ার। কি যে 7 দফা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে, এই আহ্বান জানানো হয়েছে। এটি ঘোষণা। যে জুলাই ঘোষণাপত্র, ফেব্রুয়ারিতে নির্বাচন কিচ্ছু না। 7 দফা মনে আছে? পিআর সিস্টেম লাগবে, বিচার সংস্কার লাগবে, প্রবাসীদের ভোটাধিকার লাগবে, জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র লাগবে। ওই 7 দফা বাস্তবায়ন করে তারপরে নির্বাচনের নাম নিয়ে পিঠের চামড়া থাকবে না। জনগণ এসব ধানাই ফানাই নির্বাচন মানবেন। আর আপনি একতরফা নির্বাচন করতেই পারবেন, এটা আপনি অবস্থা। আপনি ভেবেছিলেন যে যাই এরকম নির্বাচনের দিকে এক পর্যায়ে সবাই আসবে না, আপনার নির্বাচন জনগণ ছুঁড়ে ফেলবে। তো জামাতের মূল কথা এটাই। দীর্ঘ বৈঠক হয়েছে, অনেক আলাপ আলোচনা, কিন্তু সব কথা সার কথা এটা, 7 দফার জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। 7 দফা হচ্ছে মুক্তির সনদ। আর বলে রাখি, জামাত ইসলামের 7 দফা চরমোনায় 16 দফা না কত দফা দিয়েছিল, ওগুলোর মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। সব কথার মূল কথা একটাই, সংস্কার, বিচার, নির্বাচন। আর জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র সবই লাগবে, এবং সেটা এই সরকারকে বাস্তবায়ন করে দিতে হবে। এবং সেটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। কোনো একটা দলকে জুলাই সনদে জাগিয়ে দিবে আর ইসলামপন্থীদেরকে শূন্য করে দিবে, এটা হবে না। এটাই জামাতের ক্লিয়ার কাট কথা, এটা ডিমার্কেশন। আমি ভাই কোনো দলের না, আমার একবার বিএনপি জামাত বানায়, জামাত বিএনপি বানায়। আমি আগেই বলেছি আপনাদের, আমি বাংলাদেশে একমাত্র এক পার্টি করি, সেটার নাম হচ্ছে এন্টি ইন্ডিয়ান পার্টি। আমার রক্তের যে গ্রুপ সেটা ইন্ডিয়া নেগেটিভ, এটা আমি সবসময় বলি, এখনো বলছি। ওই জায়গার বাইরে আমার কোনো কিছু করার নাই, আমার মাফ করে দিন। বাংলাদেশের বহু মানুষ আছেন যারা কিনা বলবেন যে ভাই আপনি চাঁদাবাজিকে করছেন। ভাই ওই যে বললাম যে চাঁদাবাজি নিয়ে যদি কথা বলতে যাই এখন, তাইলে আমি নিজেও চাঁদাবাজ হয়ে যাব। কেন জানেন? কারণ হয়েছে যে অনেকের এরকম কমপ্লেন আসে যে সচিবালয়ে গিয়ে আমার সাথে চ্যাটিং আছে, সেটা দেখায় বলছে যে ভাই আমি কারোর ফোন করি নাই তা না, আমি অনেক সচিবরে ফোন করেছি, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোন করেছি। ফোন করে যদি নাকি একটা গরিব মানুষের একটা ন্যায্য পাওনা, সে যদি অনেকদিন ঘুরছে একটা জিনিস নিয়ে, আমি বলতে পারি ভাই এই লোকটার এটা যদি একদম কোট আনকোট ঠিক এইভাবে যত সচিবের সাথে কথা হয়েছে, যত উপদেষ্টার সাথে কথা হয়েছে,
সবার কাছে, পুলিশ অফিসার সবার কাছে আমার একটা ডায়লগ খুব কমন, ভাই যদি ন্যায্য মনে করেন তাহলে কাজটা করে দিয়েন। এই লোকটা অনেকদিন ধরে ঘুরছে, যদি ন্যায্য হয়, অন্যায্য কোনো অনৈতিক কোনো আবদার, কোনো অনুরোধ, কোনো কিছু আমার কাছ থেকে কেউ যদি পান, জাস্ট আমার ফোন রেকর্ড করে ছেড়ে দিয়েন। এখন আপনি যদি আমার নামে আপনার কেউ ভয় দেখায়, আপনি দুর্নীতি করেন, আমার ভয় দেখায় যদি কেউ আপনার কাছে টাকা পয়সা চায়, আপনি যদি দেন, আমি কি করবো? আমার কিছু করার নাই তো। যদি নাকি আমারে কেউ টাকা পয়সা দিয়ে থাকেন, আমার কোনো ভয়েস, আমার কোনো কিছুতে যদি দিয়ে থাকেন, আল্লাহর হস্তে, এটা আমার অনেক শত্রু আছে, যে কোনো আমার এটা দেওয়ার জন্য অনেক মানুষ বসে আছে, ওর কাছে পাঠায় দিয়েন। পাঠায় দিলে দেখবেন যে ওরা আমার এটা প্রচার করবে। আমি এটি করি না, আল্লাহ যেন ওই রাস্তায় না নেওয়ায়। বাট ওই যে বললাম যে চাঁদাবাজির পরিস্থিতিটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, এটা ঠিক করতে গেলে এখানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। জাতিসংঘের মাধ্যমেই কিন্তু যুক্তরাষ্ট্র পৃথিবীর বহু দেশে প্রবেশ করেছে। এটা উদাহরণ দিয়ে আমি আর প্রোগ্রাম লম্বা করতে চাই না। আপনারা আজকাল কি বলে ইন্টারনেটে সব জায়গায় সমস্ত কিছু সব জায়গায় আছে, যে সিরিয়া থেকে আরম্ভ করে অন্যান্য দেশে, তারপরে যেখানে জাতিসংঘকে ঢুকিয়েছে তার মাধ্যমে তাদের সিআইএর এজেন্ট ঢুকিয়েছে, তার মাধ্যমে মানে শান্তি মতো ঘরের ভিতরে আস্তানা গড়ে সেখান থেকে ষড়যন্ত্র করে সেই দেশে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দেশটাকে নিঃশেষ করে পঙ্গু করে, যে আগামী 50-100 বছরে কোনো দিশা পাবে না, সে অবস্থায় ফেলে কিন্তু যুক্তরাষ্ট্র একদম আখের রসের মতো রস খেয়ে তারপরে আখের ছোবাটা চলে ফেলে দিয়েছে। সো ডক্টর ইউনূস 86 বছর বয়সে সেই ব্যবস্থা কিন্তু করে দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে। কি চুক্তি হচ্ছে আড়ালে, হাসিনা যেরকম আড়ালে চুক্তি করতো, ডক্টর ইউনূসও আড়ালে চুক্তি করছে, দেশ জানতে পারছে না। মাঝখানে করিডোরের নাম নিয়েছিল, করিডোরের নামে প্রতিবাদ করায় সেনাবাহিনী প্রতিবাদ করেছিল। আমি সবার প্রথম ব্যাখ্যা করে বলেছিলাম এর মাঝখানে ক্ষতিকর বিষয়গুলো কি কি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? চীনের ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের ডক্টর ইউনূসের প্রয়োজন নাই, কারণ ডক্টর ইউনূসের বয়স 86, 87-88 পৌঁছাতে পারবে কিনা কে জানে, আল্লাহ জানেন ভালো। কিন্তু চীন কিন্তু আরো থাকবে। যদি কিয়ামত না হয়ে যায়, তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেলেও কিন্তু আশা করা যায় চীন দেশটা থাকবে। এবং ভারতের বিরুদ্ধে, এই চাণক্য নীতির বিরুদ্ধে বাংলাদেশকে বাঁচতে হলে কিন্তু আমাদের চীনের ভীষণ প্রয়োজন। আমাদের যুক্তরাষ্ট্রের প্রয়োজন নাই, চীনের প্রয়োজন। চীন হচ্ছে পৃথিবীতে এখন লিডারশিপে আছে, সেখানে ডক্টর ইউনূস চীনকে উপেক্ষা করে চুক্তি করছে সব যুক্তরাষ্ট্রের সাথে। এখানে তাহলে আপনারা জনগণরা যারা নোবেল বলে সকাল বিকাল ওই কি বলে পানি ধুয়ে খাচ্ছেন, তারা আমার নোবেল ধুয়ে যারা খাচ্ছেন আর মনে করছেন নোবেল সোনার বাংলাদেশ করে দিবে, তারা আমাকে বলেন তাহলে নোবেলটা কোথায় কাজে আসছে? নোবেল দিয়েছিল পশ্চিমারা, যদি মরার আগে আরেকটা নোবেল দিয়ে দেয় বাংলাদেশে পশ্চিমাদের ঢোকানোর কারণে, কারণ ট্রাম্পকেও তো নোবেল দেওয়ার জন্য ট্রাম্পের আশেপাশের লোক চিৎকার করছে, সুতরাং হয়তোবা তার নাম আবার রাখতেও পারে, শান্তির জন্য না হলেও অশান্তির জন্য রাখতে পারে। তো এই যে উনি কাজটা করে যাচ্ছে চীনের বিরুদ্ধে গিয়ে, এই ক্ষতিপূরণ কিন্তু আমাদের পক্ষে ভয়ঙ্কর হবে। এই ক্ষতিপূরণ করা কিন্তু সহজ হবে না। উনি যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে চীনে যাচ্ছেন, চীনের সাথে সামরিক চুক্তি না করে, চীনের থেকে অস্ত্রশস্ত্র না কিনে উনি যুক্তরাষ্ট্র থেকে কিনছেন, ইউরোপ থেকে কিনছেন, এমনকি টার্কি থেকে কিনছেন। টার্কি থেকে কিনলে কিন্তু যুক্তরাষ্ট্র তেমন আপত্তি করবে না, কিন্তু চীন থেকে কিনলে পরে যুক্তরাষ্ট্র আপত্তি করবে। কারণ ইউনূসকে বসানোই হয়েছে বাংলাদেশের বঙ্গোপসাগর থেকে এবং বাংলাদেশ থেকে চীনকে দূরে সরিয়ে রাখতে। কিন্তু আমরা চীনকে বুকে টেনে না নিলে, চীনের সহায়তা না নিলে, চীনের আস্থা অর্জন না করতে পারলে আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করে বেশি দিন টিকতে পারবো না। খালি নিজের জায়গায় স্থানে লাফালাফি করলে, খালি সোনার বাংলাদেশ কি বলে বাংলাদেশ জিন্দাবাদ আর কি বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কারণ নিজের দায়িত্ব তো পালন করতে হবে। আল্লাহু আকবার করে যদি সব হয়ে যেত, তাহলে তো আমাদের নবীজির দোয়ার চেয়ে কার দোয়া আগে কবুল হতো, তাহলে তো আমাদের নবী আর যুদ্ধে যেতেন না। সুতরাং নিজের দায়িত্ব পালন করতে হবে।
সারা বাংলাদেশের কোনায় কোনায় 2 দিন পরে পরে খবর আসছে পাথর দিয়ে আঘাত করে থেতলে দিয়ে হত্যা করা হচ্ছে, রংপুরে বা সাংবাদিককে গলা কেটে হত্যা করে দিচ্ছে, গাজীপুরে সাংবাদিককে গলা কেটে হত্যা করে দেওয়া হচ্ছে, এবং স্বামীকে উলঙ্গ করে তার সামনে স্ত্রীকে ধর্ষণ করছে। আমরা হাসিনার আমলের থেকে কোন জায়গাটায় আমরা বেশি নিরাপদ? শুধুমাত্র গুম করে তুলে নিয়ে যাচ্ছে না, আয়নাঘরে রাখছে না। এছাড়া যে সামাজিক পুলিশকে কার্যকরী না করার কারণে বা পুলিশ কার্যকরী না হওয়ার কারণে এবং অযোগ্য ব্যক্তিদের মতো বসিয়ে রাখার কারণে যেই সব কাজ, যে কোনো প্রকার আইন শৃঙ্খলা নাই দেশে, এই উপদেষ্টা সরকারের চোখের সামনে। সুতরাং নির্বাচনে কে গ্যারান্টি দেবে, কিসের গ্যারান্টি আছে যে ব্যালট বাক্স চুরি হবে না? মারধর করে পুলিশই হয়তো বা যাবে না, জনগণকে যে শক্তিশালী দল তারাই মারধর করে হাসিনার মতো ব্যালট বক্সে ফিল আপ করবে না, সেই নিশ্চয়তা আছে? যখন এরকম একটা নির্বাচন দিয়ে শত শত কোটি টাকা নষ্ট করবে, তখন ডক্টর ইউনূস আসবে, এসে বলবে নির্বাচন সুষ্ঠু হয় নাই, আমাদেরকে আবার নির্বাচন করতে হবে, এই বলে আরো 2 বছর উনি ক্ষমতায় থাকবেন। সুতরাং যে কোনো একটা ভালো কাজ জাতির জন্য করতে গেলে 2টা জিনিস আবশ্যক, একটা হচ্ছে সদিচ্ছা, আরেকটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতা থাকলে পরে, যোগ্যতা মানে হ্যাডম সহকারে, ডক্টর ইউনূসের হ্যাডম নাই কোনো, নোবেল প্রাইজ ধুয়ে পানি খেয়ে লাভ নাই। ওনার অন্য কোনো বিষয়ে দেশের কোনো বিষয়ে ওনার আর কোনো জ্ঞান নাই। ওই নোবেল ব্যাংকার ওইসব বিষয়ে জ্ঞান আছে। আমি দুঃখিত, ওনার কিভাবে টিম তৈরি করতে হয়, টিম সিলেক্ট করতে হয়, কিভাবে একটা দেশকে ধ্বংসের থেকে উঠিয়ে নিয়ে আসতে হয়, ওনার জিরো নলেজ, এবং ওনার টিমের কারোরই নলেজ নেই।